আজকের প্রবন্ধ সুয়েজ খালে হাঙর শিকার, রচনায় স্বামী বিবেকানন্দ। 14ই জুলাই রেড সি পার হয়ে জাহাজ সুয়েজ পৌঁছল। সামনে সুয়েজ খাল। জাহাজে সুয়েজে নামাবার মাল আছে। তার উপরে এসেছেন মিশরের প্লেগ, আর আমরা আনছি প্লেগ সম্ভবত। কাজেই দোতরফা ছোঁয়াছুঁয়ির ভয়। এই ছুঁচ্ছাদের কাছে আমাদের দেশি ছুঁচ্ছাদ কোথায় লাগে? মাল নামাবে, কিন্তু সুয়েজের কুলি জাহাজ ছুঁতে পারবে না। জাহাজের খালাসি বেচারাদের আপদ আর কি। তারাই কুলি হয়ে ক্রেনে করে মাল তুলে আলটপকা নিচে সুয়েজি নৌকায় ফেলছে। তারা নিয়ে ডাঙায় যাচ্ছে। কোম্পানির এজেন্ট ছোট লঞ্চে করে জাহাজে এসেছেন। উঠবার হুকুম নেই। কাপ্তানের সঙ্গে জাহাজে নৌকায় কথা হচ্ছে। এ তো ভারতবর্ষ নয় যে গোড়া আদমি প্লেগ আইন ফাইন সকলের পার। এখানে ইউরোপের আরম্ভ। স্বর্গের ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে, তাই এত আয়োজন। প্লেগ বিষ প্রবেশ থেকে 10 দিনের মধ্যে ফুটে বেরোন, তাই 10 দিনের আটক। আমাদের 10 দিন হয়ে গেছে, ফাঁড়া কেটে গেছে, কিন্তু মিশরি আদমিকে ছুঁলেই আবার 10 দিনের আটক। তাহলে আর নেপেলসেও লোক নামানো হবে না, মার্সাইতেও নয়। কাজেই যা কিছু হচ্ছে সব আলগোছে। কাজেই ধীরে ধীরে মাল নামাতে সারা দিন লাগবে। রাত্রিতে জাহাজ অনায়াসেই খাল পার হতে পারে, যদি সামনে বিজলির আলো পায়। কিন্তু সে আলো পড়াতে গেলে সুয়েজের লোককে জাহাজ ছুঁতে হবে। ব্যাস 10 দিন কোয়ারেন্টাইন। কাজেই রাতেও যাওয়া হবে না। 24 ঘন্টা এখানেই পড়ে থাকো সুয়েজ বন্দরে। এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর। প্রায় 3 দিকে বালির ঢিপি আর পাহাড়। জলও খুব গভীর। জলে অসংখ্য মাছ আর হাঙর ভেসে বেড়াচ্ছে। এই বন্দরে আর অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে যত হাঙর, এমন আর দুনিয়ার কোথাও নেই। বাগে পেলেই মানুষ খেয়েছে। জলে নামবে কে? সাপ আর হাঙরের ওপর মানুষেরও জাতক্রোধ। মানুষও বাগে পেলে ওদের ছাড়ে না। সকালবেলা খাবার দাবার আগেই শোনা গেল জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে বেড়াচ্ছে। জলজ্যান্ত হাঙর পূর্বে আর কখনো দেখা যায়নি। গতবারে আসবার সময় সুয়েজের জাহাজ অল্পক্ষণই ছিল, তাও আবার শহরের গায়ে। হাঙরের খবর শুনেই আমরা তাড়াতাড়ি উপস্থিত। সেকেন্ড ক্লাসটি জাহাজের পাছার ওপর। সেই ছাদ হতে বারান্দা ধরে কাতারে কাতারে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে ঝুঁকে হাঙর দেখছে। আমরা যখন হাজির হলাম তখন হাঙর মিয়ারা একটু সরে গেছেন। মনটা বড়ই ক্ষুণ্ণ হলো। কিন্তু দেখি যে জলে গাংধারার মতো এক প্রকার মাছ ঝাঁকে ঝাঁকে ভাসছে, আর একরকম খুব ছোট মাছ জলে ঠিক ঠিক করছে। মাঝে মাঝে এক একটা বড় মাছ, অনেকটা ইলিশ মাছের চেহারা, তীরের মতো এদিক ওদিক করে দৌড়াচ্ছে। মনে হলো উনি বুঝি হাঙরের বাচ্চা। কিন্তু জিজ্ঞেস করে আনলাম, তা নয়, ওর নাম বনিটো। পূর্বে ওর বিষয়ে পড়া গিয়েছিল বটে। মালদ্বীপতে উনি শুটকি রূপে আমদানি হন হুড়ি চড়ে, তাও পড়া ছিল। ওর মাংস লাল ও বড় সুস্বাদু, তাও শোনা আছে। ওর তেজ আর বেগ দেখে খুশি হওয়া গেল। অত বড় মাছটা তীরের মতো জলের ভেতর ছুটছে, আর সমুদ্রের কাঁচের মতো জল, তার প্রত্যেক অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে। 20 মিনিট, আধ ঘন্টা এই প্রকার বনিটোর ছোটাছুটি আর ছোট মাছের কিলবিল তো দেখা যাচ্ছে। আধ ঘন্টা 3/4 ক্রমে ক্রমে তিতিবিরক্ত হয়ে আসছি। এমন সময় একজন বলল, ওই ওই। 10-12 জন বলে উঠল, ওই আসছে, ওই আসছে। চেয়ে দেখি দূরে একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে 5-7 ইঞ্চি জলের নিচে। ক্রমে বস্তুটা এগিয়ে আসতে লাগলো। প্রকাণ্ড থ্যাবড়া মাথা দেখা দিল। সে গদাই লস্করি চাল। বনিটোর শোঁ তাতে নেই, তবে একবার ঘাড় ফেরালেই একটা মস্ত চক্কর হলো। বিভীষণ মাছ গম্ভীর চালে চলে আসছে। তার আগে 2-1টা ছোট মাছ আর কতগুলো মাছ তার পিঠে গায়ে পেটে খেলে বেড়াচ্ছে। কোনোটা বা জেঁকে তার ঘাড়ে বসেছে। ইনি শশাঙ্গপাঙ্গ হাঙর। যে মাছগুলো হাঙরের আগে যাচ্ছে তাদের নাম আরকাটি বা পাইলট ফিশ। তারা হাঙর শিকার দেখিয়ে দেয় আর বোধহয় প্রসাদ আসাদটা পায়, কিন্তু হাঙরের মুখবেদন দেখলে তারা যে বেশি সফল তা বোধ হয় না। যে মাছগুলি আশপাশে ঘুরছে, পিঠে চড়ে বসছে, তারা হাঙর চোষক।
তাদের বুকের কাছে প্রায় 4 ইঞ্চি লম্বা 2 ইঞ্চি চওড়া চ্যাপ্টা গোলপানা একটা স্থান আছে। তার মাঝে যেমন ইংরাজি অনেক রবারের জুতোর তলায় লম্বা লম্বা জুলিকাটা কিরকিরে থাকে, তেমনি জুলিকাটা সেই জায়গাটা ওই মাছ হাঙরের গায়ে চিপসে ধরে, তাই হাঙরের গায়ে পিঠে চড়ে চলছে দেখায়। এরা নাকি হাঙরের গায়ে পোকামাকড় খেয়ে বাঁচে। এই 2 প্রকার মাছ পরিবেষ্টিত না হয়ে হাঙর চলেন না, আর এদের নিজের সহায় পরিষদ জ্ঞানে কিছু বলেনও না। এই মাছ একটা ছোট হাতসুতে ধরা পড়ল, তার বুকে জুতোর তলা একটু চেপে দিয়ে তুললেই পায়ের সঙ্গে চিপসে উঠতে লাগলো। এই রকম করে সে হাঙরের গায়ে লেগে যায়। সেকেন্ড ক্লাসে লোকগুলোর বড়ই উৎসাহ। তাদের মধ্যে একজন ফৌজি লোক, তার তো উৎসাহের সীমা নেই। কোথা থেকে জাহাজ খুঁজে একটি ভীষণ বড়শি জোগাড় করলে, সে কুয়ো ঘটি তোলার ঠাকুরদাদা। তাতে সেরখানেক মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে বাঁধলে, তাতে একটা মোটা কাছি বাঁধা হলো। 4 হাত বাদ দিয়ে একটা মস্ত কাঠ ফতনার মতো লাগানো হলো। তারপর ফতনাশুদ্ধ বড়শি ঝুপ করে জলে ফেলে দেওয়া হলো। জাহাজের নিচে একখানা পুলিশের নৌকো। আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল, পাছে ডাঙার সঙ্গে আমাদের কোনো রকম ছোঁয়াছুঁয়ি হয়। সেই নৌকোর উপর 2জন দিব্যি ঘুমোচ্ছিল, আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল। এতক্ষণে তারা বড় বন্ধু হয়ে উঠল। হাঁকাহাঁকির চোটে আরব মিয়া চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। কি একটা হাঙ্গামা উপস্থিত বলে কোমর আঁটবার জোগাড় করছেন, এমন সময় বুঝতে পারলেন যে এত হাঁকাহাঁকি কেবল তাকে কড়িকাষ্ঠরূপে হাঙর ধরবার ফতনাটি টোপ সহিত কিঞ্চিত দূরে সরিয়ে দেবার অনুরোধের ধ্বনি। তখন তিনি নিঃশ্বাস ছেড়ে আকর্ণ বিস্তার হাসি হেসে একটা বল্লির ডগায় ঠেলে ঠুলে ফতনাটাকে দূরে পাঠালেন। আর আমরা উদ্গ্রীব হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে হাঙরের জন্য সচকিতং পশ্যতি তব পন্থং হয়ে রইলাম। আর যার জন্য মানুষ ওই প্রকার ধরফর করে, সে চিরকাল যা করে তাই হতে লাগলো, অর্থাৎ সখী শ্যাম না এলো। কিন্তু সকল দুঃখেরই একটা পার আছে। তখন সহসা জাহাজ হতে প্রায় 200 হাত দূরে বৃহৎ ভিস্তির মশকের আকার কি একটা ভেসে উঠল। সঙ্গে সঙ্গে ওই হাঙর রব। চুপ চুপ ছেলের দল, হাঙর পালাবে বলি, ও হে সাদা টুপিগুলো এবার নাবাও না, হাঙর যে ভড়কে যাবে। ইত্যাকার আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করছে, তাবৎ সেই হাঙর লবণ সমুদ্র জন্মা বড়শি সংলগ্ন শোরের মাংসতালটি উদরাগ্নিতে ভস্মাবশেষ করবার জন্য পাল ভরে নৌকার মতো শোঁ করে সামনে এসে পড়লেন। আর 5 হাত। এইবার হাঙরের মুখ টোপে ঠেকেছে। সে ভীমপুচ্ছ একটু হেলালো, সোজা গতি চক্রাকারে পরিণত হলো। যাহ, হাঙর চলে গেল যে হে। আবার পুচ্ছ একটু বাঁকালো, আর সেই প্রকাণ্ড শরীর ঘুরে বড়শি মুখো দাঁড়ালো। আবার শোঁ করে আসছে, ওই হাঁ করে বড়শি ধরে ধরে। আবার সেই পাপ, লেজ নড়ল, আর হাঙর শরীর ঘুরিয়ে দূরে চলল। হয়েছে, টোপ খেয়েছে, টান টান। 40-50 জন জোরে টান, প্রাণপণে টান। কি জোর মাছে, কি ঝটফট, টান টান। জল থেকে এই উঠল, ওই যে জলে ঘুরছে, আবার চিতুচ্ছে, টান টান। যা, টোন খুলে গেল, হাঙর পালালো। তাই তো হে, তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেতে? যেই চিতিয়েছে অমনি কি টানতে হয়? আর গতস্য শোচনা নাস্তি। হাঙর তো বঁড়শি ছাড়িয়ে চোঁচা দৌড়। আর কাটি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কিনা খবর পাইনি। মোদ্দা হাঙর তো চোঁচা, আবার সেটা ছিল বাঘা, বাঘের মতো কালো কালো ডোরা কাটা। যা হোক বাঘা বড়শি সন্নিধি পরিত্যাগ করবার জন্য সওয়ারকাঠি রক্তচোষা অন্তর্দধে। কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই। ওই যে পলায়মান বাঘার গা ঘেঁষে একটা প্রকাণ্ড থ্যাবড়া মুখো চলে আসছে। আহা, হাঙরদের ভাষা নেই, নইলে বাঘা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত। নিশ্চিত বলতো, দেখো হে সাবধান, ওখানে একটা নতুন জানোয়ার এসেছে, বড় সুগন্ধ সুস্বাদু মাংস, কিন্তু কি শক্ত হাড়। এতকাল হাঙরগিরি করছি, অত রকম জানোয়ার জ্যান্ত মরা আধমরা উদরস্থ করেছি, কত রকম হাড় গোড় ইঁট পাথর কাঠ টুকরো পেটে পুড়েছি, কিন্তু এ হাড়ের কাছে আর সব মাখন হে মাখন। এই দেখো না আমার দাঁতের দশা, চোয়ালের দশা কি হয়েছে দেখো। বলে একবার সেই অকাঠি দেশ বিস্তৃত মুখ বেদন করে আগন্তুক হাঙরকে অবশ্যই দেখাতো। সেও প্রাচীন বয়সসুলভ অভিজ্ঞতা সহকারে চ্যাং মাছের পিত্তি, কুঁজো ভেটকির পিলে
ঝিনুকের ঠান্ডা সুরুয়া ইত্যাদি সমুদ্রজ মহাঔষধির কোনো না কোনোটা ব্যবহারের উপদেশ দিতই। কিন্তু যখন ওসব কিছুই হলো না, তখন হাঙরদের অত্যন্ত ভাষার অভাব, নতুবা ভাষা আছে কিন্তু জলের মধ্যে কথা কওয়া চলে না। অতএব যতদিন না কোনো প্রকার হাঙরে অক্ষর আবিষ্কার হচ্ছে, ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয়? অথবা বাঘা মানুষ ঘাঁচা হয়ে মানুষের ধাত পেয়েছে, তাই থ্যাবড়াকে আসল খবর কিছু না বলে মুচকি হেসে ভালো আছো তো হে বলে সরে গেল। আমি কি একাই ঠকবো? আগে যান ভগীরথ শঙ্খ বাজিয়ে, পাছু পাছু যান গঙ্গা। শঙ্খধ্বনি তো শোনা যায় না, কিন্তু আগে আগে চলছেন পাইলট ফিশ, আর পাছু পাছু প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছেন থ্যাবড়া। তার আশপাশে নৃত্য করছেন হাঙরচোষা মাছ। আহা আহা, ও লোভ কি ছাড়া যায়? 10 হাত দরিয়ার ওপর ঝিকঝিক করে তেল ভাসছে, আর খুশবু কতদূর ছুটছে তা থ্যাবড়াই বলতে পারবে। তার উপর সে কি দৃশ্য! সাদা লাল জর্দা এক জায়গায়, আসল ইংরেজি শুয়োরের মাংস কালো প্রকাণ্ড বঁড়শির চারধারে বাঁধা। জলের মধ্যে রং বেরং গোপীমণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে। এবার সব চুপ, নড়াচড়া না। আর দেখো, তাড়াতাড়ি করো না, মোদ্দা কাছির কাছে কাছে থেকো। ওই বড়শির কাছে কাছে ঘুরছে, টোপটা মুখে নিয়ে নেড়ে দেখছে, দেখুক। চুপ চুপ। এইবার চিৎ হলো। ওই যে আরে গিলছে, চুপ, গিলতে দাও। তখন থ্যাবড়া অবসরক্রমে আর হয়ে টোপ উদরস্থ করে যেমন চলে যাবে, অমনি পড়ল টান। বিস্মিত থ্যাবড়া মুখ ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিতে, উল্টো উৎপত্তি। বড়শি গেল বিধে, আর উপরে ছেলে বুড়ো জোয়ান, দে টান, কাশি ধরে দে টান। ওই হাঙরের মাথা জল থেকে উঠল। টান ভাই টান। ওই যে প্রায় আধখানা। হাঙর জলের উপর। ভাব কি মুখ! ওই যে সবটাই মুখ আর গলা হে। টান, সবটাই জল ছাড়িয়েছে। ওই যে বড়শিটা বিঁধেছে, ঠোঁট এফোর ওপর। টান। থাম থাম, ও আরব পুলিশ মাঝি, ওর ল্যাজের দিকটা দড়ি দিয়ে বেঁধে দাও তো, নইলে এত বড় জানোয়ারটাকে তোলা দেয়। সাবধান হয় ভাই, ওই ল্যাজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। টান টান। ও কি ভারী হে! ও মা, ও কি ভারী! তাই তো, হাঙরের পেটের নিচে কি একটা ঝুলছে। ও যে নাড়ি ভুড়ি, নিজের ভারে নিজের নাড়ি ভুড়ি বেরোলো যে। যাক, ওকে কেটে দাও, জলে পড়ে যাক, বোঝা কমুক। টান ভাই টান। এ যে রক্তের ফোয়ারা হে, আর কাপড়ের মায়া করলে চলবে না। এইবার জাহাজের ওপর ফেলো, পেরে এক কামড় দিতে আসতে পারে। আর ওই লেজ সাবধান। এইবার দড়ি ছাড়। ধূপ! বাবা, কি হাঙর! কি ধপাস করেই জাহাজের ওপর পড়ল। সাবধানের মার নেই, ওই কড়িকাঠখানা দিয়ে ওর মাথায় মারো। ওয়ে ফৌজি ম্যান, তুমি সেপাই লোক, এটা তোমারই কাজ বটে। রক্তমাখা গায়ে ফৌজি যাত্রী কড়িকাঠ দিয়ে দুমদুম করে হাঙরের মাথায় মারতে লাগলো, আর মেয়েরা বলতে লাগলো, আহ কি নিষ্ঠুর, মেয়েরও না, ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। তারপর সে বীভৎস কাণ্ড এখানেই বিরাম হোক। কেমন করে হাঙরের পেট চেরা হলো, কেমন রক্তের নদী বইতে লাগলো, কেমন সে হাঙর ছিন্ন অন্ত্র ভিন্ন দেহ ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি চর্ম মাংস কাঠ টুকরো একরাশ বেরোলো, সেসব কথা থাক। এই পর্যন্ত যে সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গেছিল। সব জিনিসেই সেই হাঙরের গন্ধ বেরোতে লাগলো। এই সুয়েজ খাল খাস স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। ফার্ডিন্যান্ড লসেপস নামক এক ফরাসি স্থপতি এই খাল খনন করেন। ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে। মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলো কারণ প্রাচীনকাল থেকে কাজ করছে, তার মধ্যে বোধহয় ভারতবর্ষের বাণিজ্য সর্বপ্রধান। অনাদিকাল হতে উর্বরতায় আর বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে? দুনিয়ায় যত সুতি কাপড়, তুলো পাট নীল লাক্ষা চাল হিরে মতি ইত্যাদির ব্যবহার 100 বছর আগে পর্যন্ত ছিল, তা সমস্তই ভারতবর্ষ হতে যেত। তাছাড়া উৎকৃষ্ট রেশমি পশমিনা কিংখাব ইত্যাদি এ দেশের মতো কোথাও হতো না। আবার লবঙ্গ এলাচ মরিচ জায়ফল জয়িত্রী প্রভৃতি নানাবিধ মশলার স্থানও ভারতবর্ষ।
কাজেই অতি প্রাচীনকাল হতেই যে দেশ যখন সভ্য হতো তখন ওই জিনিসের জন্য ভারতবর্ষের ওপর নির্ভর। এই বাণিজ্য দুটি প্রধান ধারায় চলত। একটি ডাঙা পথে আফগানি ইরানি হয়ে, আরেকটি জলপথে রেড সি হয়ে। সিকান্দার শাহ ইরান বিজয়ের পর নিয়াকুস নামক সেনাপতিকে জলপথে সিন্ধু নদের মুখ হয়ে সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্র দিয়ে রাস্তা দেখতে পাঠান। বাবিল, ইরান, গ্রিস, রোম প্রভৃতি প্রাচীন দেশের ঐশ্বর্য যে কত পরিমাণে ভারতের বাণিজ্যের উপর নির্ভর করত তা অনেকেই জানে না। রোম ধ্বংসের পর মুসলমানি বোগদাদ ও ইতালীয় ভেনিস ও জেনোয়া ভারতীয় বাণিজ্যের প্রধান পাশ্চাত্য কেন্দ্র হয়েছিল। যখন তুর্কিরা রোমের সাম্রাজ্য দখল করে ইতালীয়দের ভারত বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিলে, তখন জেনোয়া নিবাসী কলম্বাস আটলান্টিক পার হয়ে ভারতের নতুন রাস্তা বার করার চেষ্টা করেন। ফল আমেরিকা মহাদ্বীপের আবিষ্ক্রিয়া। আমেরিকায় পৌঁছেও কলম্বাসের ভ্রম যায়নি এ ভারতবর্ষ নয়। সেই জন্যই আমেরিকায় আদিম নিবাসীরা এখনও ইন্ডিয়ান নামে অভিহিত। বেদে সিন্ধু নদের সিন্ধু, ইন্দু দুই নামই পাওয়া যায়। ইরানিরা তাকে হিন্দু, গ্রিকরা ইন্ডুস করে তুললে, তাই থেকে ইন্ডিয়া, ইন্ডিয়ান। মুসলমানি ধর্মের অভ্যুদয়ে হিন্দু দাঁড়ালো কালা অর্থাৎ খারাপ, যেমন এখন নেটিভ। এদিকে পর্তুগিজরা ভারতের নতুন পথ আফ্রিকা বেড়ে আবিষ্কার করলে। ভারতের লোকই পর্তুগালের ওপর সদয়া হলেন। পরে ফরাসি, ওলন্দাজ, দিনেমার, ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য রাজস্ব সমস্তই। তাই ইংরেজ এখন সকলের উপর বড় জাত। তবে এখন আমেরিকা প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র অনেক স্থলে ভারতের অপেক্ষা উত্তম উৎপন্ন হচ্ছে, তাই ভারতের আর তত কদর নাই। এ কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। ভারত নেটিভ পূর্ণ। ভারতে যে তাদের ধন সভ্যতার প্রধান সহায় সম্বল, সে কথা তারা মানতে চায় না, বুঝতেও চায় না। আমরাও বোঝাতে কি ছাড়বো? ভেবে দেখো কথাটা কি। ওই চাষা ভুষা তাঁতি জোলা ভারতের নগণ্য মানুষ, বিজিত স্বজাতি নিন্দিত ছোট ছোট জাত, তারাই আবহমানকাল নীরবে কাজ করে যাচ্ছে। তাদের পরিশ্রম ফলও পাচ্ছে না। কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়াময় কত পরিবর্তন হয়ে যাচ্ছে। দেশ, সভ্যতা, প্রাধান্য ওলটপালট হয়ে যাচ্ছে। হে ভারতের শ্রমজীবী, তোমরা নীরব, অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বোগদাদ, সমরকন্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, দিনেমার, ওলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ও ঐশ্বর্য। আর তুমি? কে ভাবে এ কথা? স্বামীজি তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটে। আর যাদের রুধিস্রাবে মনুষ্যজাতির যা কিছু উন্নতি, তাদের গুণগানকে করে লোকজয়ী ধর্মবীর, রণবীর, কাব্যবীর, সকলের চোখের ওপর সকলের পূজ্য। কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবেরা ঘর দুয়ারে দিনরাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষ অক্লেশে প্রাণ দেয়। ঘোর স্বার্থপরও নিষ্কাম হয়। কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তেও যিনি সেই নিঃস্বার্থতা, কর্তব্যপরায়ণতা দেখান, তিনি ধন্য। সে তোমরা, ভারতের চিরপদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। এ সুয়েজ খালও অতি প্রাচীন জিনিস। প্রাচীন মিশরে ফেরো বাদশাহের সময় কতগুলো লবণাম্বু জলাখাতের দ্বারা সংযুক্ত করে উভয় সমুদ্রস্পর্শী একখানা খাত তৈরি করা হয়। মিশরের রোম রাজ্যের শাসনকালেও মধ্যে ওই খাতগুলো মুক্ত রাখবার চেষ্টা করা হয়। পরে মুসলমান সেনাপতি অমরু মিশর বিজয় করে ওই খাতগুলো বালুকা উদ্ধার করে ওর অঙ্গ প্রত্যঙ্গ বদলে এক প্রকার নতুন করে তোলেন। তারপর বড় কেউ কিছু করেনি। তুরস্ক সুলতানের প্রতিনিধি মিশর খেদিব ইসমাইলের ফরাসি পরামর্শে অধিকাংশ ফরাসি অর্থে এই খাল খনন করান। এই খালের মুশকিল হচ্ছে যে মরুভূমির মধ্যে দিয়ে যাওয়ার দরুন পুনঃ পুনঃ বালিতে ভরে যায়। এই খাতের মধ্যে বড় বাণিজ্য জাহাজ একখানি একবারে যেতে পারে। শুনেছি
যে অতিবৃহৎ রণতরী বা বাণিজ্য জাহাজ একেবারেই যেতে পারে না। এখন একখানি জাহাজ যাচ্ছে, আরও একখানি আসছে, দুইয়ের মধ্যে সংঘাত উপস্থিত হতে পারে। এই জন্য সমস্ত খালটি কতকগুলো ভাগে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেক ভাগের মুখে কতকটা স্থান এমনভাবে প্রশস্ত করে দেওয়া আছে যাতে 2-3টে জাহাজ একত্রে থাকতে পারে। ভূমধ্যসাগরের মুখে প্রধান অফিস, আর প্রত্যেক বিভাগেই রেল স্টেশনের মতো স্টেশন আছে। সেই প্রধান অফিসে জাহাজ খালে প্রবেশ করা মাত্রই ক্রমাগত তারে খবর যেতে থাকে, কখানি আসছে, কখানি যাচ্ছে, এবং প্রতি মুহূর্তে তারা কে কোথায় তা খবর যাচ্ছে এবং একটি বড় নকশার উপর চিহ্নিত হচ্ছে। একখানির সামনে যদি একখানি আসে, এই জন্য স্টেশনের হুকুম না পেলে আরেক স্টেশন পর্যন্ত জাহাজ যেতে পায় না। এই সুয়েজ খাল ফরাসিদের হাতে। যদিও খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন ইংরেজদের, তথাপি সমস্ত কার্য ফরাসিরা করে। এটি রাজনৈতিক মীমাংসা। ধন্যবাদ। আজকের প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের লেখা সুয়েজ খালের হাঙর শিকার। এটি একাদশ শ্রেণীর পাঠ্য। গল্প পাঠটা কেমন লাগলো সেটা জানিও কমেন্টের মাধ্যমে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।